আসসালামু আলাইকুম, চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ভারী বৃষ্টি না হয় ফেনী ও নোয়াখালী সহ বিভিন্ন জেলায় কমছে বন্যার পানি, খাবার ও নিরাপদ পানির অপেক্ষায় বানভাসী মানুষ। বিজিবির হাতে আটক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে পুলিশের কাছে হস্তান্তর, সিলেট আদালতে তোলা হবে বিকেলে। ডিএমপি পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থান জানা নেই বলছেন পুলিশ কমিশনার। রিমান্ডে ছাত্র জনতা হত্যায় ভিআইপিদের সম্পৃক্ততা জানার চেষ্টা। খারাপ রাজনীতি অর্থনীতিকেও খারাপ করে বললেন গবেষক মোস্তাফিজুর রহমান। আয় বৈষম্য ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে আন্দোলনে জনমানুষের অংশগ্রহণ মন্তব্য। এবং চীনে মাছ চাষী ভিন্ন রকম কৃষি পর্যটন উদ্যোগ, এক উদ্যোক্তার গ্রামের আবহাওয়া এবং খাদ্য উৎপাদনের অভিজ্ঞতা নিতে সাধারণ মানুষের ভিড়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। দেশে বন্যা কবলিত 11টি জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় 50 লাখ মানুষ, মারা গেছেন 18 জন। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে বিপদ সীমার উপরে বিভিন্ন নদীর 13টি পয়েন্টের মধ্যে 3টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে। ভারী বৃষ্টি না হওয়া ও পানি কমায় ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ফেনীর শহীদুল্লাহ কায়সার রোডে রয়েছেন সামির হোসেন, তিনি জানাচ্ছেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর। এই মুহূর্তে আছি ফেনী শহরের শহীদুল্লাহ কায়সার সড়কে এবং পাঠানবাড়ি রোড নামক একটি জায়গায়। গতকাল এই জায়গায় পানি ছিল আমার সামনে এখন যতটুকু পানি তার চেয়ে আরও 1 থেকে 1.5 ফুট বেশি। এখানকার স্থানীয়রা আমাকে জানিয়েছেন যে আজকে পানি 1 ফুটের বেশি পানি কমেছে এবং তারা আমাকে যেটি জানিয়েছেন যে এখানে খাবারের কিংবা অন্যান্য যে সংকটগুলো আছে সেটি খুব একটা নেই। তবে যেটি হয়েছিল গতকাল কিংবা তার আগের দিনগুলোতে এদিকে কেউ আসতে পারেনি কিংবা এখানকার পরিস্থিতি কেমন সেটি খোঁজখবর নিতে পারেনি। যারা এসেছেন তারা হয়তো তাদের পরিবার পরিজন কিংবা আত্মীয় স্বজনের টানে এসেছিলেন। আজকে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমি যদি দেখাই, অনেকেই তাদের গন্তব্যে যাচ্ছে, যে যেখানে যাওয়ার কিংবা আত্মীয় স্বজনের খোঁজ নেওয়ার জন্য। তারা জানাচ্ছেন যে আজকে মোটামুটি পানি কম থাকাতে তারা এসছেন এবং পানির একটা স্রোত দেখা যাচ্ছে, অর্থাৎ স্লুইস গেটগুলো যেহেতু খোলা আছে পানি আরও কমার একটা সম্ভাবনা আছে বলে আমি জানতে পেরেছি। এবং সোনাগাজীতে যে স্লুইস গেট রয়েছে সেখানকার যিনি গেট অপারেটর তার সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আজকের মধ্যে পানি আরও কিছুটা কমতে পারে। তবে যেটি শঙ্কার বিষয় যে শহরের অন্য প্রান্তে যে এলাকাগুলো খুব বেশি প্লাবিত হয়নি গত 2 দিন আগে, সেগুলোতে কিন্তু পানি এখনও কমছে না। তো ফেনী শহরের শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল এটি সর্বশেষ। নোয়াখালীতে বৃষ্টি কমে যাওয়ায় নামতে শুরু করেছে বন্যার পানি। এখনো জেলার 8টি উপজেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। এর মধ্যে 502টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 76,000 মানুষ। জেলা জুড়ে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বন্যার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রে ছুটতে থাকে মানুষ। নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রে যাওয়া অনেকেই জানিয়েছেন তাদের বাড়ি 4 থেকে 5 ফুট পানিতে প্লাবিত হয়েছে। গরু ছাগল সব চালি নিরুপায় হয়ে আশ্রয়খানে এখন আমরা উপস্থিত আছি। এটা খাবার খাওয়ার তার কিছু নেই, সব বিভিন্ন আশ্রয় কেন্দ্রের আশপাশে থাকা মানুষও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় দুর্গতদের খাবার দেওয়া হচ্ছে। পানির কষ্ট এক কামার হানিয়ে গেছে, আমরা রাঁধি বাই খাইতে পারিনি। আমি আমার মাকে নিয়ে এখানে আশ্রয় কেন্দ্রের মধ্যে আছি। আমাদের বাড়িতে 1 কামড় পানি আর
থাকার মতো পরিবেশ নাই। একটা সেন্টারে আমরা খাওয়া দিচ্ছি প্রতিদিন 1200 থেকে 1500 লোকের খাওয়া দিচ্ছি 2 বেলা, এবং আমরা ইনশাল্লাহ এই বানবাসী মানুষের জন্য যতদিন এখানে থাকবে আমরা ওদের পাশে থাকব। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়া মানুষের সাথে কথা বলেন। ভারতের সাথে আমাদের যেই পানি চুক্তিগুলো এবং যে পানির ন্যায্য হিস্সা সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সব কিছু করবে। এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না, হবে এদেশের মানুষের সাথে। মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন, মানুষের জন্য যে জাতীয় স্বার্থ রক্ষা প্রয়োজন, সেটা রক্ষা করেই সকল ধরনের আন্তর্জাতিক চুক্তির দিকে ভবিষ্যতে আমরা কাজ। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, নোয়াখালীতে বন্যার পানিতে তলিয়ে গেছে 4686 হেক্টর আমনের বীজতলা। আবাদ করা আমনের ক্ষতি হয়েছে 26,900 হেক্টর। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ভারতে পালিয়ে যাওয়ার পথে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে আটক সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। বিকেলে তাকে সিলেট আদালতে তোলার কথা রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংস ঘটনায় 5ই আগস্ট পুলিশের গুলিতে পোশাক শ্রমিক রুবেল নিহত হন। নিহতের পিতা বাদী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নামে রাজধানীর আদাবর থানায় মামলা করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারো বর্তমান অবস্থান সুনির্দিষ্টভাবে জানা নেই বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। গ্রেপ্তার সাবেক মন্ত্রী, এমপি ও ভিআইপিদের কাছ থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের ছাত্র জনতা হত্যায় তাদের সম্পৃক্ততার বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। এনামুল কবির রূপমের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের 1 মাস পর প্রথম সাংবাদিকদের মুখোমুখি ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান বললেন, অপেশাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের চরম উচ্ছৃঙ্খল আচরণের কারণেই জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে। যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার এই অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে, তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করব, এভিডেন্স কালেকশন করব। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। ডিএমপি কমিশনার বলেছেন, আন্দোলনের সময় অনেকেই লাইসেন্স করা অস্ত্র ব্যবহার করে অভ্যুত্থান দমনের অপচেষ্টা করেছে। লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে, আবার ইলিগাল ফায়ারআর্মস ব্যবহার হয়েছে। তো কাজেই চ্যালেঞ্জ আমাদের সামনে, অনেক চ্যালেঞ্জ, যে এগুলোকে কীভাবে আমরা এই যে নিউট্রালাইজ করবো, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা প্রতিটা বিষয় আমাদের মাথায় আছে, আমরা চেষ্টা করবো এগুলো নিয়ন্ত্রণের জন্য। আমাদের যে লস্ট ওয়েপনের সংখ্যা হলো 1898। তো এর মধ্যে আমরা এ পর্যন্ত 453টি পেয়েছি, তবে আরও পাবো। বিভিন্ন সংস্থার কাছে এখনও ওই যে কালেক্টেড ওয়েপন আছে, এগুলো আমরা কালেক্ট করলে আমরা অ্যাকুরেট ফিগারটা এখন আমরা পাইনি, তবে আমার মনে খুব বেশি যে গ্যাপ হবে না। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ না নিতে নাগরিকদের অনুরোধ জানিয়ে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে আছে। এই যে পাবলিক বুলিং এর শিকার হয়েছে অনেকেই, ট্রমা থেকে পুলিশ উঠে আসছে, এটা আপনাদের সাপোর্ট ছাড়া তারা তো মাঠে দাঁড়াতে পারবে না। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। আকাশচুম্বী আয় বৈষম্য এবং নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সৃষ্ট জনরোষ সরকার পতনকে অনিবার্য করে তুলেছিল বলে মন্তব্য করেছেন গবেষক ও অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। শেখ হাসিনার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সব শ্রেণী পেশার মানুষের যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বাড়তে থাকা ক্ষোভের বিস্ফোরণ হয়েছে 5ই আগস্ট। খারাপ রাজনীতি কিভাবে ভালো অর্থনীতিকেও পঙ্গু করে ফেলে তার টেস্ট কেস বাংলাদেশ বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। রিজভি নিউজের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে
আর্থিক খাতে সুশাসনে করণীয় নিয়ে বিতর্ক। দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে আর্থিক খাতে সরকারের পৃষ্ঠপোষকতায় পরিকল্পিত লুটপাটের ফলে অর্থনীতির চরম খারাপ অবস্থা তুলে ধরেন ডক্টর মুস্তাফিজুর রহমান। যেটুকু স্বাধীনতা তাদেরকে দেওয়ার কথা ছিল, তারা চাকরি রাখার জন্য সেই স্বাধীনতাও প্রয়োগ করেন নাই, এবং তাদের ওই সৎসাহসও ছিল না যে আমি এটা যদি পালন করতে পারি তাহলে আমি পদত্যাগ করব। তারা চাকরিকে তার কনস্টিটিউশনাল ম্যান্ডেট দ্বারা যে ক্ষমতা দেওয়া হয়েছে তার থেকে তারা বেশি মনে করেছেন। সেটা যদি তারা করতেন তাহলে আমার মনে হয় যে এই যেটা আমরা বলছি রাজনৈতিক সদিচ্ছা, ওই রাজনৈতিক সদিচ্ছাকেও একটা ধাক্কা দেওয়া যেত। ভালো অর্থনীতি ভালো রাজনীতিও, এবং খারাপ রাজনীতি অর্থনীতিকে খারাপের দিকে নিয়ে যায়। তার মতে সুশীল সমাজ ও গবেষক থেকে শুরু করে নাগরিকদের বক্তব্য কানে না তুলে হয়রানি এবং তুচ্ছ তাচ্ছিল্য করার ফসল স্বৈরাচারী সরকারের বিদায়। আমরা 2009 সালে আমাদের সবচেয়ে ধনী এবং সবচেয়ে যে কম আয়ের মানুষ 5%, তাদের মধ্যে আয়ের পার্থক্য ছিল 23 গুণ। 2022 সালে এটা হয়েছে 80 গুণ। সুতরাং সেখানে একটা বড় ধরনের অসন্তোষ কিন্তু হয়েছে, যেটার কারণে কোটা বিরোধী, কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হলো, তার সাথে যোগ হয়েছে ছাত্র জনতা কেন আসছে? 100 টাকার জিনিস 150 টাকা হয়েছে 2 বছরে। গড় মূল্যস্ফীতি দিয়ে তো আর বোঝা যায় না। সাধারণ মানুষ তো আর এরোপ্লেনও কিনেন না আর সাবমেরিনও কিনেন না, গড় মূল্যস্ফীতিতে তো সবই আছে। তর্ক বিতর্ক শেষে বিচারকদের রায়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম নোটিশ প্রসঙ্গে বলেছেন, এই সাকিব আল হাসানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে 22 আগস্ট আদাবর থানায় মামলা করা হয়। সাকিব টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। 1 মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর মেট্রো রেল চলাচল শুরু হচ্ছে রোববার। আগের সময়সূচি অনুযায়ী সকাল 7:30 থেকে রাত 9:30 পর্যন্ত চলবে মেট্রো। তবে এখনও সংস্কার না হওয়ায় কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে গত মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল মেট্রো রেলের কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। এরপর বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কোটা সংস্কার আন্দোলনের সময় 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নি সংযোগ করা হয়। ওই দিন বিকাল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন 19 জুলাই মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। চীনের সাংহাইয়ের সুজু শহরের পাশে এক গ্রামে ভিন্ন রকম এক কৃষি পর্যটনের উদ্যোগ নিয়েছেন এক উদ্যোক্তা। শহরের মানুষ গ্রামের আবহ এবং খাদ্য উৎপাদনের অভিজ্ঞতা নিতে ভিড় করছে সেখানে। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। চীনের সুজু শহরের খোয়াসাং গ্রামের এক প্রান্তে স্থানীয় সরকারের কাছ থেকে 8 হেক্টর জমি লিজ নিয়ে কৃষি পর্যটনের এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন চীনের উদ্যোক্তা টাইগার। আধুনিক প্রযুক্তি IPRS ব্যবহার করে উৎপাদিত মাছের মূল্য সংযোজনের চিন্তা থেকেই শুরু করেন এই উদ্যোগের। আমরা এখানে উৎপাদিত মাছের মূল্য সংযোজনের জন্য একটা পরিকল্পনা হাতে নিই। পুকুরে মাছ ছেড়ে বড়শি দিয়ে ধরার ব্যবস্থা করি, যেন শহরের মানুষজন গ্রামের আবহ পেতে পারে। নিজের হাতে মাছ ধরায় একটা সহজাত আনন্দ আছে। চীনা মুদ্রায় 100 টাকার টিকিট কেটে বড়শি দিয়ে 1 ঘন্টা মাছ ধরা যাবে। পরিবারের সদস্যদের নিয়ে শহরের মানুষজন এখানে অবসর কাটাতে আসেন। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উদ্যোগটিকে জনপ্রিয় করেছেন টাইগারের স্ত্রী জেমিনি। আমরা সবাই এখন দিনের বড় একটা সময় কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়াতেই কাটাই। মানুষ যখন ভিডিওতে বড় বড় মাছ দেখে তখন তাদের ভেতর সেগুলো নিজ হাতে ধরার একটা ইচ্ছে তৈরি হয়। আমার চেষ্টা ছিল মানুষজনের মনের ভেতর সেই ইচ্ছেটিকে জাগিয়ে তোলা। শহরের যে কেউ চাইলে এখানে নিজের সবজি নিজেই চাষ করতে পারবেন, সে ব্যবস্থাও রেখেছেন টাইগার।
আছে খামারে উৎপাদিত অর্গানিক পদ্ধতিতে চাষকৃত ফল ফসল, মাছ, ডিম, মুরগি এবং হাঁস কেনার ব্যবস্থাও। শহর যত বড়ই হোক না, নারীর টানে থেকে থেকে মানুষ ফিরে আসে গ্রামে। খাদ্য সংগ্রহ, খাদ্য উৎপাদন, এই তাগিদ সবসময় তাকে তাড়িত করে, যার একটু দেখা মিলল এসে এই সুজুতে। একে কেন্দ্র করে কৃষি পর্যটন যেমন গড়ে উঠেছে, একইভাবে হতাশাগ্রস্ত শহরের মানুষগুলো কিছুটা আদিম প্রকৃতির সাথে নিজেকে মেশাতে পারছে। সাংহাইয়ের সুজু থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে। সময় হলো একটি বিরতি নেওয়ার। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশের বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতের চিহ্ন সময়ের সাথে সাথে প্রকটভাবে দেখা দিচ্ছে। আকস্মিক বন্যায় ফেনীর অনেক এলাকা এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। জেলায় প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই, মোবাইল টাওয়ার অকেজো থাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন। জেলা প্রশাসন জানিয়েছে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এই ৩ উপজেলা বন্যা কবলিত। সদর ও দাগনভূঞা উপজেলার ৮০% এলাকার মানুষ পানিবন্দী। সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। শুক্রবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাই ও হাটহাজারীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। হাটহাজারীর নাজিরহাট ইউনিয়নের ফরহাদাবাদ এলাকায় হালদা নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত। ফটিকছড়িতে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন উদ্ধারকারী সংগঠন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খাগড়াছড়ির বন্যার পানি নেমে গেছে। চেঙ্গি, মাইনি ও ফেনী নদীতে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত। অনেক সেতুর অ্যাপ্রোচ ভেঙে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পাহাড়ি ধসের কারণে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর খাগড়াছড়ি ফেনী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় খাগড়াছড়িতে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়ুবুড়িয়া এলাকার গোমতী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখের বেশি মানুষ। বুড়িচংয়ের বাকশিমুল ও রাজাপুর ইউনিয়নের আরও ১০টি গ্রামে পানি প্রবেশ করেছে। এই নিয়ে ৪০টি গ্রাম প্লাবিত। চাঁদপুর চরাঞ্চলে পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী দিয়েছে নৌ পুলিশ। দেয়া হয়েছে চিরা গুড় ও মুড়িসহ শুকনো খাবার। লক্ষ্মীপুরে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৫৬টি গ্রাম প্লাবিত। ১,২৪,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত। মেঘনা, মোহনায়, লক্ষ্মীপুর সদরের ২টি এবং রামপুর উপজেলার হাজিমারা রেগুলেটর সহ ৩টি রেগুলেটর দিয়ে পানি নামাচ্ছে মেঘনায়। তবে এর মাঝে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানির চাপে লোকালয়ে বন্যার পানি দ্রুত নামতে পারছে না। জেলা প্রশাসন দুর্গতদের নগদ অর্থ, চাল এবং শুকনো খাবার দিয়েছে। নদীতে জোয়ারের চাপে ওয়াবদার বেড়িবাঁধ ভেঙে পাইকগাছার দেলুটি ইউনিয়নের 14টি গ্রাম প্লাবিত হয়ে ইউনিয়নের প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী। ওয়াবদার ভাঙ্গা রাস্তা দিয়ে পানি ঢুকে প্রথমে উপজেলার কালীনগর, হরিণখোলা, দারুণ মল্লিক গ্রাম প্লাবিত। আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও আশেপাশের উজানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা না থাকায় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মহুরী, ফেনী, গোমতী, হালদা নদী তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। রংপুর নবজাতক শিশু ও প্রসূতি সেবা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় একদিনে ৪ নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের স্বজনরা ক্লিনিক ম্যানেজারকে আটক করে পুলিশে দিয়েছেন। চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ এনে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতনরা। এহসানুল হক সুমিনের ভিডিওচিত্রে মেরিনা লাভলি রিপোর্ট।
রংপুর নবজাতক শিশু ও প্রসূতি সেবা হাসপাতালে যমজ 2 নবজাতকের মধ্যে একজনের মৃত্যুতে ফুঁপিয়ে কাঁদছিলেন কুড়িগ্রাম খলিলগঞ্জের আশিকুর রহমান। তিনি অভিযোগ করেন এনআইসিইউতে 4 দিন ধরে চিকিৎসা নিচ্ছিল তার যমজ নবজাতক। চিকিৎসক সহ কর্তৃপক্ষের অবহেলায় শুক্রবার ছেলে নবজাতকের মৃত্যু হয়। আমরা চাপ প্রয়োগ করতেছি, ভিতরে যাওয়ার জন্য আমরা যাইতে দিচ্ছে না। আমরা চাপ যখন ভয়ভীতি দেখাচ্ছি তখন আমাদের বললো তো বাচ্চা মারা গেছে, এটা আমরা জানি না, তার আগে বলতেছে বিল পরিশোধ করতে। শুক্রবার রংপুর ও কুড়িগ্রাম জেলার সোমাইয়া, ববিতা, জবারানীর নবজাতকেরও মৃত্যু হয় হাসপাতালের এনআইসিইউতে। তারা প্রত্যেকেই চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন। অনুমোদনহীন এ হাসপাতালে চিকিৎসক সংকটের অভিযোগ তুলে ভুক্তভোগীরা জানান, আয়া ও নার্সদের দিয়ে চলছে প্রতিষ্ঠানের কার্যক্রম। যে বাচ্চাগুলো মারা গেছে ওনাদের কাছে সাথে অভিভাবকরা আমরা সবাই আছি, সবার কাছেই আগে খালি বিল পরিশোধ করতে বলতেছে এবং বলছে যে আপনার বাচ্চা রিলিজ হয়ে যাবে এবং সুস্থ। আয়ারাই সুই পুশ করতেছে, আয়ারাই ইনজেকশন দিচ্ছে, আয়ারাই সবকিছু করতেছে। শিশু বাচ্চাদের তো ডাক্তার উপস্থিত থাকা দরকার, একটা ডাক্তার যাবে আর একটা ডাক্তার আসবে। চিকিৎসা না পেয়ে আতঙ্কে শুক্রবার রাতে নবজাতকদের নিয়ে হাসপাতাল ছাড়েন অনেক অভিভাবক। পুলিশ হাসপাতালের ব্যবস্থাপক আশরাফুল আলমকে আটক করেছে। অভিভাবক যারা আছে এবং উত্তেজিত জনগণ, সেটা এখানে একটা পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে আমরা সেখানকার ম্যানেজারকে নিয়ে আসি এবং যারা ক্ষতিগ্রস্ত মানে বাচ্চার যারা অভিভাবক তারা থানায় এসেছেন, অভিযোগ দিচ্ছেন, আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। চিকিৎসা সেবার নামে প্রতারণা বন্ধের দাবি জানিয়েছে রংপুরবাসী। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। জার্মানির জোলিঙ্গেন শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে 3 জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাত 9:45টার দিকে জার্মানির পশ্চিমাঞ্চলের শহরটিতে হামলার ঘটনা ঘটে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের 650তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। 3 দিনের উৎসবে প্রথম দিনেই হামলার ঘটনা ঘটল। হামলার পরপরই ঘাতক পালিয়ে যায়। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। শীত মৌসুমের আগাম জাতের সবজি চাষে ধুম পড়েছে যশোরে। চারা রোপণের জন্য ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এ অঞ্চলের চাষিরা। বৃষ্টির কারণে চাষিরা সময় মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরো দমে নেমে পড়েছেন। তবে সার কীটনাশকের বাড়তি দাম এবং শ্রমিকের মজুরি বেশি হওয়ায় দুশ্চিন্তার কাজ করছে কৃষকের মধ্যে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ অঞ্চলে রেকর্ড পরিমাণ শীতকালীন সবজি উৎপাদনের আশা করছেন তারা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর জেলার 7 মাইল চুয়ামনকাঠি, বাড়িনগর, হৈবতপুর, কাশিমপুর, বন্দবিলা, লেবুতলা, নোঙ্গরপুর, ইচালি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মাঠ জুড়ে চাষ করা হয় বাঁধাকপি, ফুলকপি, শিম, মূলা, লাল শাক, পালং শাক, সবুজ শাক সহ নানান ধরনের সবজি। এসব সবজির চারা বেশিরভাগই উৎপাদন হয় যশোর সদরের চুয়ামনকাঠির আব্দুলপুরে। শীত মৌসুম ঘিরে মাঠে এখন চারা রোপণ ও তা পরিচর্যায় ব্যস্ত কৃষক। বীজতলা করেছি, 15 দিন হয়, 15 দিন বয়স হয়ে গেছে, আর মনে করেন 15 দিন বা হয়তো 20 দিন এরকম সময় নেবে সামনে। এতে 1500 থেকে 1600 করে পিস আছে, লোক নিয়ে ফেলানো মনে করেন যে এতে আমাদের প্রায় 1 টাকা 1.5 টাকা খরচ পড়ে গেছে। বিগত কয়েক বছর বৈরী আবহাওয়ার কারণে সবজি উৎপাদন করে তেমন লাভবান হতে পারেননি বলে দাবি কৃষকের। এবছর আবহাওয়া ভালো থাকায় শীত মৌসুমে সবজির আশানুরূপ ফলনের আশা করছেন চাষিরা। চারা যে উৎপাদন করতেছি, উৎপাদন করে আর কি সমস্ত দিক দিয়ে আমাদের কিন্তু আমরা ফলন পাবো। তবে সার কীটনাশক, শ্রমিকের মজুরির পাশাপাশি বীজের দাম বেশি হওয়ায় বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষককে। নতুন সরকারের কাছে কৃষি উপকরণের দাম কমানোর দাবি তাদের। তবে এবছর তো বীজের দাম দেখতেছি বেশি। অন্য বছর যে বীজ 350-60 টাকা কিনি, এবছর 500 টাকা করে কিনলাম এই বীজ। নতুন সরকার কাছে দাবি করতেছি সব জিনিসের দাম কম হোক, চাষি মহলের একটু ভালো হোক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে যশোরে প্রায় 18,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে 30% জমিতে বিভিন্ন জাতের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ।
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। বর্ষা মৌসুম জুড়ে পুরো জেলাকে সবুজায়নে বৃক্ষরোপণ করবে তারা। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে একটি করে গাছ রোপণের আহ্বান জানান শিক্ষার্থীরা। এসকে রাসেলের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একদিকে জলবায়ুর নেতিবাচক প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে নির্বিচারে বনভূমি ধ্বংসে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। আর এতে শুধু মানুষই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ প্রকৃতি সহ পুরো জীববৈচিত্র্য। পরিস্থিতি উত্তরণে কিশোরগঞ্জে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নবাজ। বৃক্ষ হচ্ছে আমাদের পরম বন্ধু, কিন্তু আমাদের জনসাধারণের অসচেতনতার ফলে দিন দিন আমাদের সুজলা সুফলা পৃথিবী বৃক্ষশূন্য হয়ে পড়তেছে। এতে করে আমাদের জলবায়ু এবং আবহাওয়ার ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা চাই যে কিশোরগঞ্জ শহরকে একটা পরিবেশ বান্ধব শহর হিসেবে দেশের বুকে রিপ্রেজেন্ট করার জন্য। আমাদের বাংলাদেশে 25% বনভূমি থাকার কথা, সেখানে মাত্র 70% রয়েছে। তাই আমাদের প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। শহরের বাইরে গাছ থাকে, কিন্তু শহরের ভিতর সেরকম গাছ নেই। তো সেই জিনিসটা চিন্তা করে আমরা শহরের ভিতরে অধিক পরিমাণে গাছ লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের স্বার্থে জীবন উৎসর্গ করা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে রোপিত গাছ রক্ষণাবেক্ষণে সবার সহযোগিতা চান শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা 2 থেকে 2,500 বৃক্ষরোপণ করব। আমরা চাই আমাদের যে মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো দরকার আমরা এই কাজগুলো করে যাব ইনশাআল্লাহ। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করছে শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নবাজ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।